আমার একটা প্রশ্ন, আমি একদম কোট আনকোট করতেছি, যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। হ্যালো ভাই, আমার প্রশ্ন, আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে, বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না। আমরা 4,500-এর বেশি কর্মীকে, বিএনপি থেকে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, নেতাদের কথা বলার জন্য শোকজ দেওয়া হয়েছে, দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না। কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যে রোদন। নেতার কাজ, নেতার কথা, নেতার আহ্বান কর্মীরা শুনতেছেন না। এখন আপনি বলতে পারেন যে 18 কোটি দেশের লোকে 4,500 কি এমন নাম্বার, বিএনপি 5 কোটি 7 কোটি লোকের মেম্বার, তার কি এরকম নাম্বার না। হেলাল ভাই, ঘটনা এটা না। সত্যি সত্যি আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন। আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি। সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন। আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে, যেটাকে পাওয়ার আমি বলি সেইটা। হেলাল ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে হয়তো বাংলাদেশ উপকৃত হতো, আমরা সবাই উপকৃত হতাম। যেহেতু এখনো নির্বাচন হয়নি, সুতরাং বিএনপি ক্ষমতায়, এই কথাটা ওইভাবে বলা যাবে না। এখন বক্তব্য হলো যে বিএনপি, আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। দ্যাট মিনস এটা গণমুখী একটা সংগঠন, এবং কর্মী রিক্রুটের যে পদ্ধতি সারা পৃথিবীতে, সেই পদ্ধতিতে আমাদের দলে আপনার কর্মী সংগ্রহ করা হয় বা আপনার সাপোর্টাররাও আসেন। এখন আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত সাপোর্টার বা কর্মী বা সমর্থকরা যখন কোনো অন্যায়, হয়রানিমূলক বা নির্যাতনমূলক কর্মকাণ্ড করে, সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা, অ্যাকসেপ্ট করছি কিনা, নাকি ডিনাই করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি না, এবং আমরা যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি। আমার এখানে একটা বক্তব্য যে এই যে আন্দোলনী যে কর্মীগুলো আপনি বলছেন, এই আন্দোলনী কর্মীদেরকে আবারও পুলিশে গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি। আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের নাটোরে একটা ইন্টারনাল আমাদের একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে আমাদের বিএনপি নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয়। আমরা তখন কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে যারা যারা গন্ডগোলে জড়িত তাদের নামে মামলা দেওয়ার জন্য আমরা পুলিশকে বললাম। পুলিশ আমাদের মামলাটা না নিয়ে বলল যে এটা যারা ভিকটিম বা সংক্ষুব্ধ তারা মামলা করবে। আবার দেখেন একই ঘটনা নরসিংদীতেও ঘটেছে। পয়েন্ট নাম্বার 2, এবার আপনি আসেন যে ঢাকার যে পুরনো ঢাকার যে ঘটনাটা ঘটলো, যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড, নেককারজনক হত্যাকাণ্ড, আমরা এই ঘটনাটাকে যারা যারা জড়িত তাদেরকে বিচার এবং গ্রেফতারের জন্য অনুরোধ করলাম, আহ্বান জানালাম, এবং আমরা কখনো এটাকে ডিনাই করলাম না। আমার কাছে কোশ্চেন হলো যে ভিডিওতে আপনি দেখলেন যে বড় পাথরটি এনে প্রাণঘাতী আঘাতটা করা হলো এই ছেলেটাকে, সেই ব্যক্তিটাকে কিন্তু এখনো আইডেন্টিফাই করা গেল না, সেই ব্যক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল, এবং তার নামে মামলাও হয়নি। পরিবার থেকে বলছে যে কেন তার নামে মামলা হচ্ছে না, মানে যে প্রাণঘাতী আঘাতটা করলো। এটা দিয়ে হেলাল ভাই, আমি এই বয়ানটা আমি বুঝাতে চাচ্ছি, আমি ন্যারেটিভটা 3-4 দিন ধরে বিএনপির লোকদের কাছে শুনতেছি, তারা আইডেন্টিফাই করা যায় নাই দেখে কি বুঝা গেল? আপনার প্রশ্নের উত্তর দিয়ে বুঝাচ্ছি যে আপনি যে বলছেন যে দল তার সংগঠনকে সংগঠিত করতে পারছেন, তাই বলছি। সেই উত্তরে বলছি যে আমরা আমাদের যে স্বার্থ, মানে সমর্থ না, আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক সক্ষমতা, আমরা তার ক্ষমতাই নেই যে তাদেরকে আমরা গ্রেফতার করব বা বিচার করব। এখন আপনি বলেন যে কোন রাজনৈতিক দল কি কোনো ডিসিপ্লিনারি ফোর্স, যে আপনার ডিসিপ্লিনারি ফোর্স, আমি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলে এই সমস্যা তো রয়েই গেছে। হেলাল ভাই, আমি কোশ্চেনটা কোন রাজনৈতিক দল বলেন? না কোন রাজনৈতিক দল দিয়ে তো আমার আসলে এখন প্রসঙ্গ না, প্রসঙ্গ বিএনপি নিয়ে। আমি যেটা বলতে চাই যে
বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনীতি করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না, বিএনপি তো একটা ব্যয় আছে। বিএনপি কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না, যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে? না না, এটা 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 না, এটা হলো আমাদের যারা যে কমিটিগুলো আছে, অর্থাৎ আপনি সমর্থক শুভানুধ্যায়িত না, আমরা যারা কমিটির মেম্বার, অর্থাৎ আমরা যারা কমিটির লোক, তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পার্টিকে করি, খুব অল্প পরিমাণ। না, সেটা তো সদস্য চাঁদা। আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো, ব্যবসায়ী দোকানদার আমি একটা কথা বলি, সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ফান্ড ক্রিয়েট করে, বিএনপি নিশ্চয়ই তার বাইরে করে। হেলাল ভাই, আমি উদাহরণ দেই। আমি যেই দেশে আসি বা মুর্তজা ভাই যে দেশে আসেন, সেই দেশে পার্টি ফান্ডে আপনার টাকা দিতে হলে সেটাতে রসিদ দেওয়া হয়, সেটা ওয়েবসাইটে ঘোষণা করতে হয়, সেটা ইনকাম ট্যাক্সেও ঘোষণা করতে হয়, পার্টি ফান্ডে আমি এত টাকা দিলাম। বিএনপি কি তাই? আপনি দেখেন, যখন প্রেসিডেন্ট ইলেকশন হয় আমেরিকার, তার আগে যখন যে প্রাইমারি যে আপনার জনসভাগুলো হয়, সেখানে যে ফান্ডটা কালেক্ট হয়, সেখানে আপনি বলছেন যে রিসিট দেওয়া হয়, একদম স্বচ্ছ। বাংলাদেশ কিন্তু এই কালচারে যাবে, এটা আমরা বিএনপি বিশ্বাস করে, এবং এই কালচারে যাবে বিধায় তো আমরা। হেলাল ভাই, আপনি আমাকে ভুল বুঝেন না, এটা হচ্ছে যে খালি প্রশ্ন করি তো সেজন্য ভুল বোঝার জায়গা আছে, কিন্তু বাংলাদেশ ওই জায়গায় যাবে এটা আমি মানি। আমি বিএনপি কে সিঙ্গেল আউট করতেছি না, আমি শুধু প্রশ্ন করতেছি যে বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কিনা। আমরা বললাম তো, আমাদের যে সদস্য চাঁদা, এর বাইরে আমার চাঁদা আদায় করতে হবে কেন, আপনি তাই বলেন। আমাদের মনে করেন, আমি তো বিএনপি চালাই না, আমি কেমনে বলবো চাঁদা আদায় করতে হবে কিনা? চাঁদা নেয় কিনা সেটা বলেন, আপনি বলেন না নেয় না। না শোনেন, নেই না বা না নেই, এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিতে হবে যে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যে স্বচ্ছতার মাধ্যমে চাঁদা বা আপনি সদস্য চাঁদা বা ডোনেশন বলেন, যেভাবে নেই, বিএনপি তার ব্যতিক্রম কিছু না। আপনি যদি বলতে পারেন কাউকে হুমকি দিয়ে চাঁদা নিয়েছে কিনা, যেটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেমন হুমকি দেয়, যেটা চাঁদাটা না দিলে তোমাকে মামলায় ফাঁসিয়ে দেব, চাঁদাটা না নিলে তোমার জমি দখল করব, এই কাজ বিএনপি করে কিনা এইটা আপনি দেখেন। এখন আমার দলে অনেক নেতা আছে, তারা বড় বড় ব্যবসায়ী। এখন সে মনে করে আমি যদি আজকে অনেক টাকার মালিক হই বৈধভাবে, আমি পার্টিকে কিছু টাকা ডোনেট করতেই পারি, করতে পারি না? আবার আমি যদি পার্টির বাইরের কোন লোককে যদি হুমকি দিয়ে টাকা নিই, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আপনি তাকে হুমকি। বিএনপি একটা স্বচ্ছ রাজনীতির কথাই, কিন্তু আমরা আমাদের এই 31 দফা যদি আপনি ভালোভাবে বিটুইন দ্য লাইন্স পড়েন, আমরা কিন্তু বলেছি যে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা আনতে হবে। ভাই এইখানে গল্পটা আমি এইখানে কি একটু আপনাকে জানতে চাইতে পারি যে ধরেন পার্টি যারা বিএনপি করে, ধরেন ঘোষণা দেয়া যায় বিএনপি সদস্য বা বিএনপি শুভাকাঙ্ক্ষী, তারা বাইরে, যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে কেউ একজন ওয়ালটনের কাছ থেকে চাঁদা চাইতেছে বা কেউ একজন কারো কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে, আপনার এরকম ব্যবস্থা বিএনপিতে নাই? আমি আপনাদের খালিদ ভাই আমাকে একটু বলেন, দেখেন আমার এই তত্ত্ব দিচ্ছে, আমি একটা থিওরি, কিভাবে নেবেন যাবে না। চাঁদাবাজি বা সন্ত্রাসী ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ নট এ কেস অফ পলিটিক্যাল ডিসিশন। এখন কেউ ওয়ালটনের কাছে চাঁদা চাইলো, সে তার নিজস্ব চাঁদাটা চাইলো, সে যখন বিপদে পড়ে তখন সে পার্টির নামটা ইউজ করে, তখন পার্টি সেটাকে স্বীকার করছে কিনা বা পার্টি ব্যবস্থা নিচ্ছে কিনা, এইটা আপনি দেখবেন। এই জন্য আমি বলছি, চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো পলিটিক্যাল ডিসিশনে হয় না। এই এখন কোন একজন নেতা, এখন আমি যদি ওয়ালটনের কাছে চাঁদাবাজি করি, ওয়ালটন ন্যাচারালি বলবে যে হেলাল বিএনপি করে, বিএনপি চাঁদাবাজি করছে। বিএনপি কি আমাকে বলছে ওয়ালটনের কাছে টাকা চাইতে? বিএনপি যদি বলে হ্যাঁ হেলালকে আমি বলেছি বা হেলালকে আমি সার্টিফাই করছি, তখন আপনি এটা পার্টির চাঁদাবাজি বলতে পারেন। অর্থাৎ চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো পলিটিক্যাল ডিসিশন হয় না। আপনি কথা আমরা দুইটা জিনিস একদম স্পষ্ট বুঝতে পারলাম। এক হচ্ছে যে চাঁদাবাজিটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কেস, পার্টির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এরকম হুমকি দিয়ে চাঁদার কোনো রকম কোনো ঘটনা নাই। দুই, আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হলো যে বিএনপিতে যারা শুভানুধ্যায়ী দিয়ে আসে, যারা বিএনপি সমর্থক আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন টাকা ডোনেশন দিতে পারে, সেটা দিয়েও থাকে। আপনারা কি কখনো, হেলাল ভাই একটু ছোট করে বলবেন, আপনাকে কখনো ভাবছেন যে এই ব্যাপারটা একটু স্বচ্ছ করে তুলবেন? কেন আমি এই কথা বলতেছি, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যত পলিটিক্যাল শো অফ, ইভেন উনি যদি বাংলাদেশের সর্বোচ্চ বড়লোক হয়ে থাকেন,
মানে উনার জি। যদি দাদা বা নানার জমিদারিও থাকে উনি এটা জমিদারি থেকে টাকাটা ব্যয় করেন না আসলে, মানে এরকম না। জমিদারি থেকে ব্যয় করছেন, রাজনীতির জন্য ট্রাক বা বাস বা গাড়ি ভাড়া করছেন বাবার টাকা থেকে, এটা আমরা অনেক বেশি দেখি না। এইটা আপনারা কি মানে কেন্দ্রীয়ভাবে এনশিওর করতে পারেন যে এটা আসলে চাঁদার মাধ্যমে জোগাড় করা হয় নাই বা কোনো না কোনো সুবিধা দিয়ে এটা জোগাড় করা হয় শুনেন, নাই? এখানে তো আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের ইকোনমিক কালচার, আমাদের এই সবকিছু বিবেচনা রাখতে হবে। আপনি রাতারাতি সবকিছু বদলাতে পারবেন না, এগুলো বদলাতে হবে বিধায় আমরা বলেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আপনি সোসাইটির যে স্ট্রাকচার, সোসাইটির যে কালচারাল রিলেশন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যে দেশে বাস করেন সে দেশের ইকোনমিক যে ট্রান্সপারেন্সি, আপনার দেশে সবসময় ইকোনমিক ট্রান্সপারেন্সি আছে তা না, কিন্তু সেখানেও আপনার অস্বচ্ছতা আছে। আমাদের দেশে এই অস্বচ্ছতার পরিমাণটা বেশি। টোটাল সমাজ ব্যবস্থাকে বাদ দিয়ে আপনি রাতারাতি কোনো কিছু করতে গেলে সেটা তো জুলুম হবে এক ধরনের। আমি সেজন্য বলছি আমাদের ইকোনমিক যে কালচার, আমাদের সোসাইটির যে কালচার, মানুষের যে কালচার, নৈতিকতার যে কালচার, আমাদের এইগুলোকে পরিবর্তন করতে হবে।